হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি অনেক আগেই দিয়েছিলাম এবং তার থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলোও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। এছাড়া তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখানে যাও, গিয়ে থাম্বনেল দেখে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। এবং তোমরা অনেকেই বলছো যে 1-এর 2-এর প্রশ্ন দুটো হয়তো পাচ্ছ না, সেগুলো বলে রাখি, তোমাদের হয়তো ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের যে থাম্বনেল আছে সেখান থেকে তোমাদের খুঁজে বার করতে হবে, কারণ ওই দুটো সিলেবাস একই আছে দুটো সাবজেক্টের মধ্যে, তাই আর আমি আলাদা করে দিইনি। যখন ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে ওই দুটো তোমাদের ওখান থেকে কালেক্ট করে নিতে হবে। তো ওই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তো আমার দেওয়া হয়েছেই। এখন আমি কয়েকটা 4-5টা প্রশ্ন আমার ইম্পর্টেন্ট বেশি মনে হচ্ছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে, তাই এগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো 5 নাম্বারের। চলো দেখে নাও। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে রামমোহনের মনোভাব কী ছিল, এটা একটা। আরও একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, দুটো প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু সময় কম। দেখো, রাজা রামমোহন রায়ের ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে ধারণা ছিল দ্বিমুখী। কেননা এই শাসন সম্পর্কে তার ধারণা বা মনোভাব একদিকে যেমন ব্যক্ত হয়েছে এই শাসনের বহু মন্দ দিক, অন্যদিকে ব্যক্ত হয়েছে এই শাসনের বহু কল্যাণকর দিক। প্যারা চেঞ্জ করে লিখবে, রামমোহন ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে সংগঠিত ভারতের অর্থ সম্পদ শোষণ, রায়তওয়ারি চিরস্থায়ী ভূমি ব্যবস্থার, ভারতীয় কৃষকদের শোচনীয় অবস্থা, ভারতে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ জারি করা প্রভৃতির মতো বহু মন্দ দিক লক্ষ্য করে ব্যথিত হয়েছেন। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের এই সব মন্দ দিক থাকা সত্ত্বেও ভারতে তার সময় বিদ্যমান মধ্যযুগীয় পরিবেশ ও ভারতীয়দের অতি নিম্নমানের চিন্তা চেতনা পরিপ্রেক্ষিতে রামমোহনের এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে বেশ কয়েক বছর ভারতে ব্রিটিশ শাসন মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই জন্যই ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে স্বাগত জানিয়ে তিনি এই শাসনের কতগুলি সুফলকে দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন। এর সুফলগুলি হলো: 1 হচ্ছে, ভারতে ব্রিটিশ শাসনের ফলে ভারতবাসী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যায় সংযুক্ত পাশ্চাত্য সভ্যতার আলোক উত্তীর্ণ অনুভব করেছিলেন। 2 হচ্ছে, ধর্মীয় সহিষ্ণুতা, উদারতা, রাজনৈতিক সুসংবদ্ধ ব্যবস্থা এসবের সাথে পরিচিত হতে ভারতবাসীকে সাহায্য করেছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। 3 নাম্বার দেখো, ভারতে বিদ্যমান ব্রিটিশ শাসনে ইংরেজি ভাষার ব্যাপক প্রসারের ফলে বিশ্বজ্ঞানের দ্বারা ভারতীয়দের কাছে অনেকটাই উন্নতি করেছিল। এরপর বলবে, প্যারা চেঞ্জ করে লাস্ট প্যারা, ভারতের কৃষি পদ্ধতি ও চক্রশিল্পের উন্নতির মাধ্যমে ভারতে অধিকতর কল্যাণের স্বার্থে তিনি ভারতে অত্যাচারী ইংরেজদের পরিবর্তে সহৃদয় শিক্ষিত ধনী ইংরেজদের বসবাস চেয়েছিলেন এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের সাথে সংযোগ চেয়েছিলেন। তাহলে এটা একটা প্রশ্ন। আমি সাজেশনে রেখেছিলাম যে রামমোহন রায়ের যে সংস্কার বা আধুনিক চিন্তাবিদ হিসাবে যে রামমোহনের অবদান, সেই প্রশ্নটা একটা রেখেছিলাম। আর এখন যেটা তোমাদের দিয়ে দিলাম সেটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে রামমোহনের অবদান মনোভাব। তাহলে এই রামমোহন থেকে কিন্তু এই দুটো প্রশ্নই বেশি ইম্পর্টেন্ট, তাই এই দুটোই দিয়ে দিলাম। এছাড়া আরও একটি প্রশ্ন 5 নাম্বারে আসতে পারে, দেখে নাও। এটা হচ্ছে, রবীন্দ্রনাথ কিভাবে নেশন এর সংজ্ঞা দিয়েছিলেন। ইংরাজি নেশন শব্দটিকে বাংলায় বোঝাবার জন্য জাতি শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু বাংলায় জাতি শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হওয়ায় এক বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। এই বিভ্রান্তিকর অবস্থা থেকে মুক্তি পাবার জন্যই রবীন্দ্রনাথ জাতি শব্দটি ব্যবহার না করে ইংরাজি নেশন শব্দটিকে বাংলায় ব্যবহার করেছিলেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ তার আত্মশক্তি গ্রন্থে নেশনের সংজ্ঞা দিয়েছিলেন। তাই তার মতে নেশনের সংজ্ঞা হলো, নেশন একটি সজীব সত্তা, একটি মানস পদার্থ। দুইটি জিনিস এই পদার্থের অন্তঃপ্রকৃতি গঠিত করিয়াছে। সেই দুইটি জিনিস বস্তুত একই, তাহার মধ্যে একটি অতীতে অবস্থিত আর একটি বর্তমানে। একটি হইতেছে সর্বসাধারণের প্রাচীন স্মৃতি সম্পদ, আর একটি পরস্পর সম্মতি, একত্রে বাস করিবার ইচ্ছে। যে অখণ্ড উত্তরাধিকার হস্তগত হইয়াছে তাহাকে উপযুক্তভাবে রক্ষা করিবার ইচ্ছা মানুষ উপস্থিত মতো নিজেকে হাতে হাতে তৈরি করে না। এটা হচ্ছে, মানুষ উপস্থিত মতো নিজেকে হাতে হাতে তৈরি করে না। নেশনও সেইরূপ সুদীর্ঘ অতীতকালের প্রয়াস, ত্যাগ, স্বীকার ও নিষ্ঠা হইতে অভিব্যক্ত হইতে থাকে।
রবীন্দ্রনাথ প্রদত্ত নেশনের সংজ্ঞা পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের মতকে উদ্ধৃত করে একথা বলা যায় যে অতীতে সকলে মিলিয়া ত্যাগ দুঃখ স্বীকার পুনর্বার সেই জন্য সকলে মিলিয়া প্রস্তুত থাকিবার জন্য ভাব হইতে জনসাধারণকে যে একটি একীভূত নিবিড় অভিব্যক্তি দান করে তাহাই হলো নেশন। এক কথায় রবীন্দ্রনাথের মতে নেশনের মূল উৎস হলো আত্মিক বা মানসিক। আরও একটি যেটা প্রশ্ন, রাষ্ট্র সমাজের মধ্যে রবীন্দ্রনাথ কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন, এই প্রশ্নটা আমি দিয়েছি বড় কোশ্চেনে, তাও আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। এটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং সাজেশান আমি যেটা রেখেছি রবীন্দ্রনাথের সম্পর্কে প্রশ্ন, সেইটা করে যেও, তাহলেই তোমাদের হয়ে যাবে। এছাড়া আরও দুটো যে প্রশ্ন আছে সেই দুটো প্রশ্ন আমি দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।